আসসালামু আলাইকুম। আজকের আমাদের এই লেকচার নম্বর 4-এ আমরা রেনেসাঁ পিরিয়ড, এলিজাবেথান এবং শেক্সপিয়ারিয়ান পিরিয়ড নিয়ে কথা বলবো। একদম প্রথমে আমরা রেনেসাঁ পিরিয়ড নিয়ে কথা বলি, সেটা 1500 থেকে 1660 সাল পর্যন্ত চলেছে। অ্যান্ড রেনেসাঁ আপনারা যারা জানেন না, ইটস অ্যান ইটালিয়ান ওয়ার্ড, যেটার মানে হলো রিবার্থ। কারণ এই পিরিয়ডটাতে অনেক ধরনের এক্সিস্টিং ভ্যালিউজ, অনেক ধরনের এক্সিস্টিং যে বিলিফস ছিল, সেগুলো সব কিছু একটু আবার নতুন করে জন্মেছে, আবার নতুন করে রিবর্ন হয়েছে, অনেক চেঞ্জেস এসেছে। অ্যান্ড সাম অফ দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ রেনেসাঁ পিরিয়ড হলো হিউম্যানিজম, ন্যাচারালিজম, সেকুলারিজম। সো উই ক্যান সি যে এই পিরিয়ডটাতে আসলে অনেক ধরনের নতুন নতুন আইডিয়াস আসছে, অনেক ধরনের নতুন নতুন কালচারাল শিফটস এসেছে, অনেক ধরনের নতুন নতুন কালচারাল আইডিয়াস এসেছে, যে কারণে এই পিরিয়ডটাকে রেনেসাঁ বলা হয়, which in itself means rebirth, নতুন করে আবার জন্মানো। সো ইউরোপিয়ান রেনেসাঁ নিয়ে আমরা ম্যাক্সিমাম মানুষজনই অ্যাকচুয়ালি পরিচিত। It refers to the regeneration of arts and literature starting in Italy. সো এটা ইটালিতে শুরু হয়, এবং ইটালিতে যেটা হয় হচ্ছে যে আর্টস অ্যান্ড লিটারেচারের মধ্যে অনেক ধরনের নতুন চেঞ্জেস আসে, রিজেনারেশন আসে, যে কারণে আমরা যেই ইউরোপিয়ান রেনেসাঁর সাথে অ্যাকচুয়ালি সবাই পরিচিত, সেটা আর্টস অ্যান্ড লিটারেচারের সাথে আসলে খুব বেশি ক্লোজলি রিলেটেড। অ্যান্ড ইনফ্যাক্ট এই যে রেনেসাঁর যে শুরুটা আছে, সেটা ক্যান বি ট্রেসড ব্যাক টু দ্য সিটি অফ ফ্লোরেন্স ইন ইটালি। সো এটা ইটালিতে ফ্লোরেন্স শহরে শুরু হয়েছিল, এবং সেখান পর্যন্তই এই রেনেসাঁর সূত্র পাওয়া যায়। সো আমরা যেটা অলরেডি এতক্ষণ আলোচনা করলাম, রেনেসাঁ যে শব্দটি আছে, সেই শব্দের অর্থ হলো নবজীবন বা পুনর্জন্ম। সো নতুন করে জন্মানো বা নতুন করে কিছু একটা শুরু হওয়া বা শুরু করা। সো এখানে আপনারা স্লাইডে দেখতেই পাচ্ছেন, দ্য মিনিং অফ রেনেসাঁ ইজ দ্য রিভাইভাল অফ লার্নিং। আমরা একটু আগেই পড়লাম যে অনেক ধরনের কালচারাল শিফটস আসে এই সময়টাতে, অনেক ধরনের নতুন বিলিফস আসে। সো এই যে রিভাইভালটা হয় বা এই যে পুনর্জন্মটা হয়, এটা আসলে শিক্ষার হয়, লার্নিং এর হয়। ইট ইজ আ পিরিয়ড অফ রিভাইভাল অর রিবার্থ অফ লার্নিং। সো এক ধরনের লার্নিং এত বছর ধরে চলে আসছিল, রেনেসাঁ হওয়ার সাথে সাথে সেই পুরো পিরিয়ডটা আবারও রিভাইভ হয়, আবারও রিবর্ন হয়। সো এটা আসলে শিল্প আন্দোলনের নাম। আর 14th সেঞ্চুরিতে ইউরোপে রেনেসাঁ শুরু হয়, আর এই ডেটটা আপনাদেরকে জানতে হবে। 14th সেঞ্চুরিতে রেনেসাঁ ইউরোপে শুরু হয়। 1453 সালে ইটালিতে রেনেসাঁ শুরু হয়েছিল, কিন্তু ইংরেজি সাহিত্যে এর প্রভাব আমরা আরো অনেক পরে পাই। অলমোস্ট 50 years later, 1500 সালের পর থেকে আমরা সেটার যে ইম্প্যাক্টটা ইংলিশ লিটারেচারে পড়ে, সেটার ফিলিংটা বা সেটার সেই ভাইবটা আমরা 1500 থেকে পাওয়া শুরু করি। সো রেনেসাঁ পিরিয়ডের আপনাদের মনে আসতেই পারে এটা কথা যে রেনেসাঁ পিরিয়ডের মেইন ফিচারগুলো কি কি? প্যাশন ফর নিউ নলেজ অ্যান্ড লার্নিং, অফকোর্স, কারণ এই পিরিয়ডটাতে অনেক ধরনের নতুনত্ব এসেছে, অনেক ধরনের নতুন নলেজ এসেছে, লার্নিং এসেছে। দের ইজ আ ডিজায়ার ফর আনলিমিটেড ওয়েলথ অ্যান্ড পাওয়ার, লাভ ফর অ্যাডভেঞ্চার, লাভ ফর বিউটি, লাভ ফর হিউম্যানিজম অ্যান্ড লাভ ফর দ্য পাস্ট। আর প্রত্যেকটা ফিচার আপনারা এখানে যেগুলো দেখছেন, আপনারা যদি অ্যাকচুয়ালি লিটারেচার নভেলস পড়ে থাকেন বা পোয়েমস পড়ে থাকেন অফ দ্য রেনেসাঁ পিরিয়ড, তখন আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক এলিমেন্টস আছে যেগুলো এই ফিচারগুলোকে ডিপেক্ট করে, বা এই ফিচারগুলো অনেকগুলো এলিমেন্টের মধ্যে পাওয়া যায়, যে নতুন নলেজ, নতুন শিক্ষা, আনলিমিটেড ওয়েলথ অ্যান্ড পাওয়ার, এই ধরনের আইডিয়াগুলো অনেক বেশি রেনেসাঁ পিরিয়ডের লেখার মধ্যে পাওয়া যায়। অ্যাডভেঞ্চার, বিউটি, হিউম্যানিজম, লাভ ফর দ্য পাস্ট। নিকোলাস ইউডাল 1504 থেকে 1556 পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, অ্যান্ড he was the first English comedy writer. So that's very important. আপনাদের প্রশ্ন আসতেই পারে যে ইংলিশে ফার্স্ট ইংলিশ কমেডি রাইটার কে ছিলেন। তিনি একজন, নিকোলাস ইউডাল, তিনি একজন ইংলিশ প্লেরাইট ছিলেন, একজন ক্লেরিক ছিলেন। He was a schoolmaster. He was the author of Ralph Roister Doister, যেটা অ্যাকচুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজের একদম প্রথম কমেডি হিসাবে মানুষজন মেনে থাকে। সো রালফ রয়েস্টার ডয়েস্টার, এই নামটাও কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এই যে রালফ রয়েস্টার ডয়েস্টার আছে, এখানে রয়েস্টার যে শব্দটা আছে, ইটস ভেরি ইন্টারেস্টিং, কারণ এই শব্দটার অর্থ হলো যে ব্যক্তি অনেক বেশি হইচই করে, চিৎকার চেঁচামেচি করে, অনেক আনন্দ করে। সো ইটস দ্য ফার্স্ট ইংলিশ কমেডি, সেটা তো আমরা পড়লামই। আপনাদের রয়েস্টার শব্দটার অর্থটাও জানতে হবে। এরপরে আরেকজন ব্যক্তি সম্পর্কে আপনাদের জানতে হবে, তিনি ছিলেন নিকোলো ম্যাকিয়াভেলি।
1469 থেকে 1527 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন, অ্যান্ড হি ওয়াজ কল্ড দ্য ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স। এটা তার টাইটেল ছিল। পুরা নামটা খুবই কমপ্লিকেটেড, আপনারা দেখতেই পাচ্ছেন। নিকোলো দি বার্নার্দো দে মাকিয়াভেলি। তিনি একজন ইটালিয়ান ডিপ্লোম্যাট ছিলেন, পলিটিশিয়ান, হিস্টোরিয়ান, ফিলসফার, হিউম্যানিস্ট অ্যান্ড রাইটার অফ দ্য রেনেসা পিরিয়ড। তাকে অনেক সময় কিন্তু ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স বলা হয়ে থাকে। আপনাদের এই টাইটেলটা যে নিকোলো মাকিয়াভেলি টাইটেল, এটা আপনাদের মনে রাখতে হবে। তার কিছু বিখ্যাত বই আছে, তার মধ্যে একটি হলো দ্য প্রিন্স পলিটিক্যাল ট্রিটিজ। এটি একটি গবেষণামূলক আলোচনা গ্রন্থ, মানে এখানে অনেক ধরনের ক্রিটিক করা হয়ে থাকে, অনেক ধরনের ডিসকাশন করা হয়ে থাকে। দ্য প্রিন্স পলিটিক্যাল ট্রিটিজ। ওকে, সো এখন আমরা আরেকটু গভীরে যাচ্ছি রেনেসা পিরিয়ডে। রেনেসা যুগের চারটি এজ বা পিরিয়ডে ভাগ করা হয় এই রেনেসা পিরিয়ডটাকে। এলিজাবেথান এজ, যেটা 1558 থেকে 1603 পর্যন্ত ছিল, জ্যাকোবিয়ান এজ, যেটা 1603 থেকে 1625 পর্যন্ত ছিল, ক্যারোলাইন এজ, যেটা 1625 থেকে 1649 পর্যন্ত ছিল, এবং সর্বশেষ হলো কমনওয়েলথ পিরিয়ড, যেটা 1649 থেকে 1660 পর্যন্ত ছিল। আমরা এখন এলিজাবেথান এজটা নিয়ে একটু কথা বলি। এলিজাবেথান এজের যে অধিকাংশ নাটক ছিল সেগুলো আসলে কুইন এলিজাবেথের সামনে প্রেজেন্ট করা হয়। প্রথম এরকম একটি নাটক ছিল গর্ভডাক, যেটা 1561 সালে কুইন এলিজাবেথের সামনে প্রেজেন্ট করা হয়। টাইটেলস অফ দি এজ, মানে এই এজটাকে আর কি কি বলা হয়ে থাকে? গোল্ডেন গ্লোরিয়াস পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, ড্রামা, আ নেস্ট অফ সিঙ্গিং বার্ডস, এগুলো আপনাদের জানতে হবে। এলিজাবেথান পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ রাইটার্স আছে, আমরা প্রত্যেকটা পিরিয়ড নিয়ে এভাবেই আলোচনা করব, কি ফিচার্স, অ্যান্ড এরপরে আমরা সেই পিরিয়ডের যে বিখ্যাত লেখকরা ছিলেন তাদেরকে নিয়ে কথা বলবো। সো এলিজাবেথান পিরিয়ডের বিখ্যাত রাইটার্স ছিলেন হলো এডমন্ড স্পেন্সার 1552 থেকে 1599, ফিলিপ সিডনি 1554 থেকে 1586, ফ্রান্সিস বেকন 1561 to 1626, ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়ার এবং বেন জনসন। স্যার থমাস মুর আরেকজন বিখ্যাত লেখক এই পিরিয়ডের, যাকে নিয়ে আপনাদের জানতে হবে। তিনি 1478 লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি অক্সফোর্ডে পড়েছেন, অ্যান্ড হি স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ আ লয়ার। তিনি ল্যাটিনে একজন খুব বড় এক্সপার্ট ছিলেন, সো অনেক সময় দেখা যেত যে তিনি ল্যাটিন এবং ইংলিশে লিখতেন। তার একটি ফেমাস বুক আছে, ইউটোপিয়া, অ্যান্ড আমরা কিন্তু এখনো অনেক সময় ইউটোপিয়া ওয়ার্ডটা ইউজ করে থাকি। ইট মিনস দ্য সেম থিং। এখানে যেমন কিংডম অফ নোওয়্যার, অ্যান ইমাজিনারি আইল্যান্ড ওয়্যার দেয়ার ইজ নো প্রবলেমস, এখনো কিন্তু আমরা ইউটোপিয়া শব্দটাকে এই ধরনের কনটেক্সটে ইউজ করি, যেখানে আমরা মিন করতে চাই যে এমন একটা জিনিস যেখানে কোনো সমস্যা নেই, বা এমন একটা জায়গা যেখানে কোনো ধরনের সমস্যা নেই। এটি তিনি ল্যাটিন ভাষায় প্রথমে লিখেন এবং ল্যাটিন ভাষা থেকে ইংরেজি ভাষায় পরে অনুবাদ করেন। থমাস মুরকে রাজা অষ্টম হেনরি শিরচ্ছেদ করেছিলেন, বিহেড করেছিলেন ফর বিট্রেইং দ্য নেশন। সো সেই টাইমে ওনাকে বিহেড করা হয়ে থাকে। হেনরি দ্য 8th তাকে বিহেড করেন ফর ট্রিজন। এরপরে আমাদেরকে যাকে নিয়ে জানতে হবে, তিনি ছিলেন স্যার ডেভিড লিন্ডসি। তার একটি বিখ্যাত কাব্য হচ্ছে দ্য ড্রিম। নিকোলাস উডালকে নিয়ে তো আমরা আগেই কথা বলেছি। তিনি 1505-এ জন্মগ্রহণ করেন, 1556-এ তিনি মৃত্যুবরণ করেন। হি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফার্স্ট রাইটার অফ কমেডি, এটা আপনাদের জানতে হবে। অ্যান্ড তার কিছু কমন টাইটেলস আছে যেগুলো তাকে দেওয়া হয়েছিল। ফাদার অফ ইংলিশ কমেডি, ফার্স্ট কমেডি, হি রোড দ্য ফার্স্ট কমেডি ইন ইংলিশ। সো এই যে ফার্স্ট কমেডি ইন ইংলিশের কথা আমরা বললাম, তার নাম হচ্ছে রালফ রয়েস্টার ডয়েস্টার। এটি একটি ব্যর্থ প্রেমের কমেডি নাটক, যার নায়ক ছিলেন হলো র্যালফ। এটি রানী এলিজাবেথের কাজিন কুইন ম্যারিয়ের সামনে 1553 সালে প্রথম প্রেজেন্ট করা হয়, এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী। সো আপনাদেরকে এই প্যারালেলগুলো ড্র করতে জানতে হবে। আমরা আমাদের অন্যান্য লেকচারগুলোতেও কিন্তু এটা দেখেছি যে ইংলিশের একটা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা প্রথম যে কোনো কিছু একটা, তার সাথে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজের বা বাংলা লিটারেচারের প্রথম সেম জিনিসটাকে একটু প্যারালেল ড্র করে আপনাদেরকে বলার চেষ্টা করছি, যাতে আপনাদের সহজে জিনিসগুলো মনে থাকে। সো এখানে আমরা আরো দেখতে পাচ্ছি যে রিসপ্লাবলিকা নামের তার একটি ইন্টারলিউড আছে, এটাও আপনাদের জানতে হবে, কার? নিকোলাস উডালের। ওকে,
অনেকে যেটা আছে হলো যে আমরা এইমাত্র তো দেখলাম যে রালফ রয়স্টারকে এখন পর্যন্ত ফার্স্ট কমেডি ইন ইংলিশ কনসিডার করা হয়, কিন্তু অনেকে অ্যাকচুয়ালি জন স্টিলের রচিত গ্যামার গার্ডেন্স নিডল 1533 সালে এটি লেখা হয়েছিল কে ইংলিশ সাহিত্যের প্রথম কমেডি মনে করে থাকেন। তো আপনাদের এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করার সময় আসলে অনেক কেয়ারফুল হতে হবে। স্যার থমাস ওয়াইট কে নিয়েও আপনাদের জানতে হবে, তাকে ইংরেজি সনেটের জনক বলা হয়ে থাকে। হি ওয়াজ দ্য ফাদার অফ ইংলিশ সনেট। তার টাইটেল তো আমরা এখানে দেখেই নিলাম, ফাদার অফ ইংলিশ সনেট। তিনি আর্ল অফ সারি হিসেবে খ্যাত কবি হেনরি হাওয়ার্ড তার লিটারারি কোলাবোরেটরও ছিলেন। সো এখানে আপনাদের এই কানেকশনগুলো ড্র করতে জানতে হবে। হেনরি হাওয়ার্ড, যাকে আমরা অ্যাকচুয়ালি আর্ল অফ সারি হিসেবে চিনি, তিনি একজন কবি ছিলেন এবং তিনি ছিলেন স্যার থমাস ওয়াইটের লিটারারি কোলাবোরেটর। ওকে, তিনি আরো এখানে তাকে নিয়ে এডিশনাল কিছু তথ্য আছে। তিনি ইটালিয়ান কবি পেট্রার্ককে অনুসরণ করতেন। সো পেট্রার্কের নামে কিন্তু পেট্রার্কান সনেট লেখা হয়ে থাকে। ইট ওয়াজ আ স্টাইল দ্যাট ওয়াজ ইউনিক টু পেট্রার্ক, অ্যান্ড সেই পেট্রার্কান সনেটেই স্যার থমাস ওয়াইটও লিখতেন, তাকে অনুসরণ করতেন মেইনলি। সো তাদের যৌথ একটি কাব্য আছে টটলস মিসেলানি, এটাকে ফার্স্ট ফ্রুট অফ রেনেসাও বলা হয়ে থাকে। অ্যাগেন সামথিং যেটা আপনাদের জানতে হবে। এরপর এখানে কবি হাওয়ার্ডকে নিয়ে কিছু তথ্য আছে, যেমন কবি হাওয়ার্ড রোমান ভাষার বিখ্যাত কবি ভার্জিলের আইনিড মহাকাব্যের ইংরেজি অনুবাদ করেন। সো দ্যাট ইজ অলসো সামথিং ইম্পর্টেন্ট, বিকজ এই যে এপিক গুলো ছিল, যেমন ভার্জিলের আইনিডের কথা এখানে বলা হয়েছে, এগুলো কিন্তু অরিজিনালি ইংলিশে লেখা হয়নি। সো এগুলো কে ট্রান্সলেট করে ইংলিশে পরে আনে, এগুলো আপনাদের জানতে হবে। সো এটা যেমন হাওয়ার্ড করেছিলেন। হেনরি হাওয়ার্ড ইজ অলসো রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স কি? যে কবিতাগুলোতে সাধারণত কোনো ডেফিনিট রাইমিং প্যাটার্ন থাকে না, বা কোনো ধরনের রাইমিং প্যাটার্নই অ্যাকচুয়ালি থাকে না, সেগুলোকে ব্ল্যাঙ্ক ভার্স বলা হয়। এখানে আমরা সনেটের কথা অনেকবার বলেছি। সো সনেট জিনিসটা কি? ইটস আ ফর্ম অফ পোয়েম কনসিস্টিং অফ 3 quatrains এন্ডিং উইথ আ রাইমিং কাপলেট। সো দেখা যায় যে সনেট গুলো হয় হচ্ছে, মনে করেন আপনার কাছে দুটো 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 এরকম লাইনস আছে। সো দুটো লাইন রাইম করবে, দুটো লাইন রাইম, পরে দুটো লাইন রাইম করবে, পরে দুটো লাইন রাইম করবে। সো এইভাবে ওই দুটো লাইনকে কিন্তু কাপলেট বলা হয়। সো এরকম কাপলেট 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 করে যায়, এগুলোকে সনেট বলা হয়। সনেটের জনক বিখ্যাত ইটালিয়ান কবি পেট্রার্ক। অ্যান্ড আমি তো আপনাদেরকে একটু আগেই বললাম যে পেট্রার্ক যেই টাইপের সনেট লিখতেন বা যে টাইপের তিনি রাইম স্কিম ফলো করতেন, সেটাকে পেট্রার্কান সনেট বলা হয়ে থাকে। বাংলা সনেটের জনক যেমন মাইকেল মধুসূদন দত্ত। আগেন আপনাদের প্যারালেল গুলো ড্র করতে হবে। বাংলা ভাষায় ইটালিয়ান সনেটের প্রবর্তক প্রমোদ চৌধুরী। সো এই নামগুলো আপনাদের জানতে হবে। এরপরে আমাদের কাছে আছে হলো থমাস স্যাকভিল এন্ড থমাস নর্টন। থমাস স্যাকভিল এন্ড থমাস নর্টন ওয়ার লিটারারি কোলাবোরেটরস। তারা একজন আরেকজনের সঙ্গে কোলাবোরেট করতেন। তাদেরকে ইংলিশ ট্র্যাজেডির পায়োনিয়ার্স বলা হয়ে থাকে। তারা ইংলিশ ট্র্যাজেডির পায়োনিয়ার্স ছিলেন। আচ্ছা, তো এখন আমরা এখানে কথা বলছি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফার্স্ট ট্র্যাজেডি নিয়ে, যেটার নাম ছিল হলো গর্ভডাক। এর অন্য নাম হচ্ছে ফেরেক্স অ্যান্ড পরেক্স। এটি 18th জানুয়ারি 1561 সালে এলিজাবেথের সামনে প্রথম প্রেজেন্ট করা হয়। বাংলা সাহিত্যে প্রথম ট্র্যাজেডির নাটক। এখানে কিন্তু আগেন আমরা আপনাদেরকে প্যারালেল ড্র করতে হেল্প করার চেষ্টা করছি। বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটক। সো এই প্যারালেল গুলো যদি আপনারা একটু মনে রাখার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে ইট উইল হেল্প ইউ রিমেম্বার বোথ অফ দেম টুগেদার। এরপর আমরা কথা বলছি হলো ক্রিস্টোফার মার্লোকে নিয়ে। তার বার্থ প্লেস ছিল ক্যান্টারবারি অফ ইংল্যান্ড। ক্রিস্টোফার মার্লো ছিলেন এলিজাবেথান যুগের একজন শ্রেষ্ঠ নাট্যকার এবং তাকে দ্য ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি, ফাদার অফ ইংলিশ ড্রামা বলা হয়েছিল। তিনি একজন ইউনিভার্সিটি উইডো ছিলেন। 1593 সালের 30th মে মাত্র 29 বছর বয়সে গুপ্তচরের ছুরিকাঘাতে তিনি নিহত হন। সো তার আগে নাস্তিকতার কিছু অভিযোগে তাকে গ্রেফতারও করা হয়েছিল। সো এই জিনিসগুলো আপনাদের একটু তার হিস্ট্রি বুঝতে বা তার রাইটিং প্যাটার্ন বুঝতে সাহায্য করবে। তিনি শেক্সপিয়ারের পূর্বে ইংল্যান্ডের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন। শেক্সপিয়ার মার্লো লেখালেখি থেকে তিনি অনেক শেক্সপিয়ারের লেখা থেকে মার্লো অ্যাকচুয়ালি অনেক বেশি এফেক্টেডও হয়েছেন। অ্যান্ড মার্লোর অনেকগুলো লেখা অ্যাকচুয়ালি ওই এফেক্টটা খুব স্ট্রংলি ফিলও করা যেত বা বোঝাও যেত।
তিনি শেক্সপিয়ারের প্রিডিসেসর লেখক, বাট ইভেন দো মার্লো আর শেক্সপিয়ার একই বছরে জন্মগ্রহণ করে, শেক্সপিয়ার অ্যাকচুয়ালি মার্লোর এই যে আর্লি ডেথের পরে আস্তে আস্তে তিনি প্রমিনেন্ট হওয়া শুরু করেন বা শেক্সপিয়ারকে মানুষজন চেনা শুরু করে। মার্লো নাটকে ব্ল্যাঙ্ক ভার্স ইউজ করতেন। ব্ল্যাঙ্ক ভার্সের অর্থ তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি। অ্যান্ড এই ব্ল্যাঙ্ক ভার্সটা বেঙ্গলি লিটারেচারে যিনি আনেন তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ এবং হিরো অ্যান্ড লিডার ছিল ক্রিস্টোফার মার্লোর খুব বিখ্যাত অন্যতম। এরপরে ক্রিস্টোফার মার্লোর কিছু ফেমাস বুকস আছে এখানে, যেমন টেম্বারলিন দ্য গ্রেট, দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস। ফস্টাসকে অ্যাকচুয়ালি রেনেসা হিরো বলা হয়ে থাকে, বিকজ আমরা একদম ক্লাসের শুরুতেই কিন্তু পড়েছিলাম যে রেনেসার কিছু ক্লাসিক ক্যারেক্টারিস্টিক হলো পাওয়ার হাংরি হওয়া বা অনেক বেশি পাওয়ার চাওয়া। অ্যান্ড ফস্টাস যে হিরোর কথা এখানে বলা হচ্ছে সেও অ্যাকচুয়ালি অনেক বেশি পাওয়ার হাংরি ছিল। অ্যান্ড দ্য এন্টায়ার বুক অ্যাবাউট ফস্টাস যেটা ক্রিস্টোফার মার্লো লিখে, সেটাতে কিন্তু এরকম ফস্টাসের রাইজ অ্যান্ড ফল ফ্রম পাওয়ার এটা নিয়ে অনেক বিশ্লেষণ থাকে। অ্যান্ড এখানে দেখানোর চেষ্টা করা হয় যে ফস্টাস অনেক বেশি পাওয়ার হাংরি হয়ে গিয়েছিল, উইচ ওয়াজ সামথিং যেটা রেনেসা পিরিয়ডের হিরোদের মধ্যে অনেক বেশি কমন ছিল। এর মধ্যে কিছু সেটানিক ফিগার্সও ছিল, যেমন লুসিফার, মেফিস্টোফেলিস তারা। তারপরে দ্য জু অফ মাল্টাও তার একটি ফেমাস বুক। ওকে, নগর কর্তৃপক্ষের বিরুদ্ধে এক মাল্টা নিবাসী ইহুদির বর্বরচিত প্রতিশোধ গ্রহণের কাহিনী নিয়ে এই নাটকটি লেখা হয়েছে। আমরা এই যে একটু আগে যে নাটকের নাম দেখলাম দ্য জু অফ মাল্টা, সেটা তাকে নিয়ে লেখা হয়েছে। এই নাটক পড়ে শেক্সপিয়ার অ্যাকচুয়ালি তার মার্চেন্ট অফ ভেনিস লিখেছিলেন, এটা অ্যাজিউম করা হয়। এরপরে তার আরো কিছু বইয়ের কথা এখানে বলা আছে, যেমন এডওয়ার্ড দ্য সেকেন্ড, which was a historical play, The Massacre of Paris, Dido, Queen of Carthage। এরপর আমরা এখন এডমন্ড স্পেন্সারকে নিয়ে আলোচনা করছি। তার টাইটেল ছিল পোয়েটস পোয়েট, দ্য পোয়েট অফ পোয়েটস, কবিদের কবি মেইনলি, দ্য চাইল্ড অফ রেনেসাঁ এন্ড রিফরমেশন, সেকেন্ড ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, কোর্ট পোয়েট, ডিভাইন মাস্টার, দ্য প্রিন্স অফ পোয়েটস। তার মৃত্যুর পর বহু কবি সাহিত্যিক, বিশেষ করে রোম্যান্টিক যুগের যে কবিরা ছিলেন, তারা তার কবিতার স্টাইল অ্যাকচুয়ালি অনুসরণ করেন, তাই তাকে কবিদের কবি বলা হয়ে থাকে। তিনি স্পেন্সেরিয়ান সনেট, অ্যাগেন আনাদার ডিফারেন্ট টাইপ অফ সনেট, আমরা একটু আগে পেট্রার্কান সনেটের কথা বলেছিলাম, ঠিক সেটার মতো এডমন্ড স্পেন্সার কিন্তু তার নিজের একটা সনেটের স্টাইল লিখতেন। সো স্পেন্সেরিয়ান সনেট তার অ্যাকচুয়ালি নিজস্ব সনেটের স্টাইল ছিল। তার বিখ্যাত সনেট সংকলনের নাম ছিল আমোরেতি, which was a collection of 89 sonnets. তার বিখ্যাত একটি মহাকাব্য আছে দ্য ফেরি কুইন, যেটা রানী এলিজাবেথের প্রশংসা করে অ্যাকচুয়ালি লেখা হয়ে থাকে। এটার থিম ছিল পেট্রিয়টিজম, দ্য ফেরি কুইন। রেড ক্রস নাইট এই মহাকাব্যের নায়ক এবং মুনা ছিলেন নায়িকা। সো এডমন্ড স্পেন্সারের আরো কিছু ফেমাস বুকস আছে, যেমন দ্য শেপার্ডস ক্যালেন্ডার, দ্য রেঞ্জ অফ টাইম, আমোরেটি। স্যার ফিলিপ সিডনির মৃত্যু নিয়ে লেখা একটি বিখ্যাত প্যাস্টোরাল এলেজি ছিল, যেটার নাম ছিল অ্যাস্ট্রোফেল। এরপর আমরা আসি হলো স্যার ফিলিপ সিডনির কথা। হি ওয়াজ আ ফেমাস ক্রিটিক and was also a poet and a soldier. He was one of the leading members of the Queen Elizabethan court. তার কিছু ফেমাস বুকস এর কথা এখানে বলা আছে, যেমন দ্য লেডি অফ মে, An Apology for Poetry, Arcadia, it's called the embryo or seed of the English novel. এরপর আমরা মুভ অন করছি হলো জন ওয়েবস্টার কে নিয়ে কথা বলতে। তার শ্রেষ্ঠ নাটকগুলো জেকোবিয়ান যুগে রচিত ছিল। তার কিছু ফেমাস ট্র্যাজেডিজ আছে, যেমন দ্য ডাচেস অফ মালফি, দ্য ডেভিলস ল কেস, দ্য হোয়াইট ডেভিল। দ্য ডাচেস অফ মালফি এর মধ্যে একটি রিভেঞ্জ প্লে ছিল। বসলা এই নাটকের কুখ্যাত চরিত্র। আমরা এই যে নাটকের কথা বললাম দ্য ডাচেস অফ মালফি, বসলাকে ম্যাকিয়াভেলিয়ান সেলফিশ ক্যারেক্টার বলা হয়ে থাকে। ম্যাকিয়াভেলিয়ান যে হিরোরা থাকে তারা সাধারণত অনেক বেশি সেলফ সেন্ট্রিক হয়, সেলফ সেন্টার্ড হয়। সো বসলা একজন ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার ছিল। এই নাটকের অন্যান্য চরিত্র ছিল ফার্ডিন্যান্ড, কার্ডিনাল।
রিচার্ড হুকারকে নিয়ে আমরা এবার নেক্সট কথা বলবো। হি ওয়াজ অ্যান ইংলিশ প্রিস্ট ইন দ্য চার্চ অফ ইংল্যান্ড অ্যান্ড অ্যান ইনফ্লুয়েন্সিয়াল থিওলজিয়ান। তিনি একজন থিওলজিয়ান ছিলেন, ইংলিশ প্রিস্ট ছিলেন চার্চ অফ ইংল্যান্ডে, আর তিনি হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশ থিওলজিয়ান্স অফ দ্য 16th century. তিনি এলিজাবেথান পিরিয়ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রোজ রাইটার্স ছিলেন। তিনি প্রভাবশালী একজন থিওলজিয়ান ছিলেন এবং তিনি একজন ক্লার্গিও ছিলেন। আমরা তো বললামই যে তিনি চার্চ অফ ইংল্যান্ডে কাজ করতো। জর্জ চ্যাপম্যানকে নিয়ে আমরা এরপরে কথা বলছি। জর্জ চ্যাপম্যান তিনি হোমারের ইলিয়াড এবং অডিসি এর ইংরেজি অনুবাদ করেছিলেন। ইলিয়াড একটি গ্রিক মহাকাব্য যা অ্যাকচুয়ালি প্রায় মানে তার লাইনের সংখ্যা 16,000-এরও বেশি। এর বিষয়বস্তু ট্রয়ের যুদ্ধ নিয়েছিল, যেটি হেলেন নামক একজন নারীকে কেন্দ্র করে সংঘটিত হয়েছিল। Ben Jonson ছিলেন the first great new classicist and he's associated with the comedy of humor. তার কিছু টাইটেলস ছিল যেমন ফাদার অফ ইংলিশ রিয়েলিস্টিক কমেডি, ফাদার অফ কমেডি অফ হিউমার্স। তিনি এলিজাবেথান পিরিয়ডে লেখালেখি শুরু করলেও অ্যাকচুয়ালি জেকোবিয়ান পিরিয়ডে তিনি অনেক বেশি পপুলারিটি পান। জেমস রাজা হওয়ার পর তিনি অ্যাকচুয়ালি কৃপা লাভের ধন্য হলেন এবং পোয়েট লরিয়েট উপাধিটা তাকে দেয়া হয়। In 1616, the year in which Shakespeare dies, Johnson was made poet laureate. So এই সালটার কথাও আপনাদের খেয়াল রাখতে হবে। তার কিছু বিখ্যাত প্লেজ আছে যেমন Every Man in His Humor, Every Man Out of His Humor, The Silent Women, or Episode Volpone or The Foxes. ভলপনি নাটকের অন্যতম চরিত্র ছিল মস্কা, এটাকে বিস্ট ফেবলও বলা হয়ে থাকে। ভলপনি বেসিক্যালি একটা গল্প ছিল যেখানে অনেক ধরনের অ্যানিমালস এর মাধ্যমে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সকে বোঝানোর মতো নেগেটিভ অ্যান্ড পজিটিভ। তিনি দ্য অ্যালকেমিস্ট লিখেছিলেন, এটি একটি কমেডি ছিল। ইন্টারেস্টিংলি পাওলো কোয়েলোরও একটি বই আছে, তিনি একজন ব্রাজিলিয়ান রাইটার। তিনি পর্তুগিজ ভাষায় অ্যালকেমিস্ট নামে একটি নভেল লিখেছিলেন। তার আরও একটি প্লে ছিল দ্য কেস ইন অল্টার্ড। এরপর আমরা কথা বলছি হলো থমাস কিডকে নিয়ে। থমাস কাইড ইজ আ ফেমাস ইউনিভার্সিটি উইট। তাকে অ্যাকচুয়ালি ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডিও বলা হয়ে থাকতো। ইটালিয়ান নাট্যকার সেনেকা যিনি আছেন, হি ইজ ভেরি ফেমাস। সেনেকাকে অ্যাকচুয়ালি ফাদার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি বলা হয়। সো এই দুটো টাইটেল নিয়ে আপনারা একটু কনফিউজড হবেন না, এটা দুইজন ডিফারেন্ট রাইটারের কথা এখানে বলা হচ্ছে। তার কিছু বিখ্যাত প্লেয়ের কথা এখানে বলা আছে, যেমন দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, এটিকে ব্লাডি ড্রামা বলা হতো। শেক্সপিয়ার এটি পড়ে হ্যামলেট নাটক লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন। সো ইউ ক্যান ইমাজিন হাউ ট্র্যাজিক ইট মাস্ট হ্যাভ বিন। এরপর আমরা কথা বলছি হলো থমাস ডেকারকে নিয়ে। হি ওয়াজ অ্যান ইংলিশ এলিজাবেথান ড্রামাটিস্ট, আ প্যাম্ফলেটিয়ার, ভার্সেটাইল অ্যান্ড আ প্রলিফিক রাইটার। নিকোলো মাকিয়াভেলিকে নিয়ে আমরা নেক্সট কথা বলছি। তিনি ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স। তিনি ইটালিতে জন্মগ্রহণ করেছিলেন। তার বিখ্যাত গ্রন্থ ছিল দ্য প্রিন্স। সাহিত্যে মাকিয়াভেলিয়ান ক্যারেক্টার বলতে সেলফিশ ক্যারেক্টারকে বোঝানো হয়, এটা আমরা আগেই বলেছি। বিলিফ অফ মাকিয়াভেলিয়ান ক্যারেক্টার ইজ দ্যাট দি এন্ড জাস্টিফাই দ্য মিনস, মানে আমরা শেষে গিয়ে যা হয় সেটা অ্যাকচুয়ালি আমরা এর আগে যদি কোনো খারাপ কাজ করে সেই শেষ পর্যন্ত যেয়ে থাকি, সেই সব ধরনের খারাপ কাজগুলোকে জাস্টিফাই করে দেয়। সো দ্য এন্ড justifies the means. সারিল টার্নিয়ারকে নিয়ে আমরা নেক্সট কথা বলবো। তিনি একজন ইংলিশ সোলজার ছিলেন, ডিপ্লোম্যাট ছিলেন অ্যান্ড ড্রামাটিস্ট ছিলেন। তার কিছু ফেমাস প্লেজ এর কথা আমরা এখানে বলেছি, যেমন দ্য রিভেঞ্জার্স ট্র্যাজেডি, দ্য এথেইস্টস ট্র্যাজেডি। মিগুয়েল দে সার্ভান্তেসের কথা আমরা নেক্সট বলবো। তিনি স্পেনের বিখ্যাত কবি ছিলেন, নাট্যকার ও উপন্যাসিক ছিলেন। তার প্রধান সাহিত্যকর্ম ডন কুইক্সোটি, আর এটিকে একটি আধুনিক ইউরোপের প্রথম এবং অন্যতম সেরা উপন্যাস বলা হয়েছিল। ফ্রান্সিস বেকনকে নিয়ে আমরা নেক্সট কথা বলছি। তাকে ফাদার অফ ইংলিশ এসে, ফাদার অফ মডার্ন প্রোজ, ফাদার অফ এম্পিরিসিজম বলা হতো। সেই টাইটেলগুলো আপনাদের জানতে হবে। তিনি একজন ইংলিশ স্টেটসম্যান ছিলেন, লয়ার ছিলেন, অথর ছিলেন। হি ওয়াজ আ ন্যাচারাল ফিলসফার। তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে সার্ভ করেছিলেন অ্যান্ড লর্ড চ্যান্সেলর অফ ইংল্যান্ড হিসেবেও সার্ভ করেছেন। সো তার বিখ্যাত কাজগুলো নিয়ে অবশ্যই আপনাদের জানতে হবে, যেমন দি অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, নোভাম অর্গামাম, দ্য উইজডম অফ দি এনশিয়েন্টস, ডিভাইন অ্যান্ড হিউম্যান, নিউ অ্যাটলান্টিস, অফ ট্রুথ, of death, of revenge, of adversity, of parents and children, of marriage and single life, of envy, of love, of great place, history of life and death, of study.
তার কিছু ফেমাস কোটসের কথা এখানে বলা আছে। Studies serve for delight, for ornament and for ability. Histories make men wise. Some books are to be tasted, others to be swallowed, and some few chewed and digested. যেটা অফ স্টাডিজ থেকে নেওয়া হয়েছে। Wives are young men's mistresses, companions for the middle age, and men's nurses. Unmarried men, যেটা প্রথমটা actually of marriage and single life থেকে নেওয়া, দ্বিতীয়টাও of marriage and single life থেকে নেওয়া। Unmarried men are best friends, best masters, best servants, but not always best subjects. A mixture of lie does ever add pleasure, যেটা of truth থেকে নেওয়া। Of love থেকে next quotationটা নেওয়া, it is impossible to love and be wise. A good friend is another himself. Of friendship থেকে নেওয়া। Of revenge থেকে, or revenge is a kind of wild justice. Opportunity makes a thief. সুযোগ মানুষকে চোর বানায়। সো এরকম অনেকগুলো কোটেশনস আছে। অ্যান্ড ফ্রান্সিস বেকনের ইন্টারেস্টিংলি ওনার কোটেশনস গুলোকে অনেক সময় অ্যাক্সিওমস হিসেবে ট্রিট করা হতো, যেমন মোরাল লেসন হিসেবে ট্রিট করা হতো, যে কারণে দেখবেন যে ওনার কোডগুলোতে সবসময় একটা there's a taught element to it. The secret of success is the constancy of purpose. Silence is the sleep that nourishes wisdom. Old wood, best to burn, old wine to drink, old friends to trust, and old author to read. Suspicions among thoughts are like bats among birds. Father of English prose প্রশ্নে Alfred the Great বা জন ওয়াইক্লিফের নাম না থাকলে ফ্রান্সিস বেকনকে ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হয়ে থাকে। সো আপনাদের প্রশ্নটা দেখতে হবে, প্রশ্নে যদি আলফ্রেড দ্য গ্রেট বা জন ওয়াইক্লিফের নাম না থেকে থাকে তাহলে ইয়োর অ্যান্সার ইজ ফ্রান্সিস বেকন। এরপর আমাদের কাছে আছে হলো গ্যালিলিও গ্যালিলি। হি ইজ অ্যান ইটালিয়ান অ্যাস্ট্রোনমার, ফিজিসিস্ট, ইঞ্জিনিয়ার, ফিলসফার অ্যান্ড ম্যাথমেটিশিয়ান। তার কিছু টাইটেলস আছে, যেমন ফাদার অফ অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি, ফাদার অফ মডার্ন ফিজিক্স, ফাদার অফ সায়েন্স। তিনি অ্যাকচুয়ালি রেনেসার সময় সায়েন্টিফিক রেভলিউশনের সময় একটি খুব গুরুত্বপূর্ণ রোল পালন করে থাকেন। তার বিখ্যাত কিছু উক্তি আছে, সূর্য পৃথিবীর চারদিকে নয় বরং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। যেটা আপনাদের আরেকটু যেটা ইন্টারেস্টিং একটা তথ্য এটা নিয়ে জানতে হবে, সেটা হলো যে এই কথাটি খ্রিস্টপূর্ব অব্দে অ্যাকচুয়ালি জ্যোতির্বিদ অ্যারিস্টোকা প্রথম বলেছিলেন। সো এটা আপনাদের জানতে হবে। বাট আই থিঙ্ক এখানে দুটোই মানে কোনো একটাই অ্যাকচুয়ালি একটা অন্যটা থেকে বেশি রাইট না, আপনাদের জাস্ট প্রশ্ন বুঝে উত্তরটা দিতে হবে আর কি। উইলিয়াম শেক্সপিয়ারের কথা এখানে নেক্সট বলা হয়েছে। উইলিয়াম শেক্সপিয়ারকে তো আই থিঙ্ক আমরা সবাই চিনি। হি ওয়াজ দ্য পোয়েট অফ নেচার, যাকে পোয়েট অফ নেচার নামটা তাকে দেওয়া হয়েছে ডক্টর স্যামুয়েল জনসন দ্বারা। শেক্সপিয়ারের একটি নিকনেম ছিল দ্য সোয়ান অফ এভন। শেক্সপিয়ারের বাসা ছিল স্ট্র্যাটফোর্ড আপন এভনে, সো সেখান থেকে এই নামটা আসে। তার বাবার নাম জন শেক্সপিয়ার, মার নাম ম্যারি শেক্সপিয়ার। তার ফার্স্ট প্লে ছিল হেনরি দ্য সিক্সথ, লাস্ট প্লে ছিল দ্য টেম্পেস্ট, লংগেস্ট প্লে ছিল হ্যামলেট এবং শর্টেস্ট প্লে ছিল কমেডি অফ এরার্স। সো আপনাদের এই নামগুলো কোনটা ফার্স্ট, কোনটা লাস্ট, কোনটা লংগেস্ট, কোনটা শর্টেস্ট এভাবে মনে রাখতে হবে। শেক্সপিয়ার 37টা প্লেজ লিখেছেন, 154টা সনেট লিখেছেন এবং 3টি ন্যারেটিভ পোয়েম লিখেছেন। তো সেটার জন্য তিনি বিখ্যাত। শেক্সপিয়ার জেকোবিয়ান পিরিয়ডে অনেক গুরুত্বপূর্ণ নাটক লিখলেও তাকে অ্যাকচুয়ালি এলিজাবেথান পিরিয়ডের নাট্যকার হিসেবে ধরা হয়ে থাকে। তিনি তার জীবদ্দশায় অ্যাকচুয়ালি 18টির মতো নাটক রচনা করেন। শেক্সপিয়ার রোড 4 টাইপস অফ প্লে, ট্র্যাজেডি লিখেছেন 12টি, কমেডি লিখেছেন 15টি, ট্র্যাজিক কমেডিও লিখেছিলেন। অ্যান্ড ইনফ্যাক্ট এটার যেই পায়োনিয়ার ছিলেন সেটা অ্যাকচুয়ালি শেক্সপিয়ারই ছিলেন। তিনি ট্র্যাজিক কমেডি নামের একটি নতুন জনরায় লেখা শুরু করেন। তিনি হিস্টোরিক্যাল প্লেও লিখেছেন। তার প্লেতে কিছু সেট ক্যারেক্টারিস্টিক্স ছিল, যেমন কি তার প্লেগুলো প্রত্যেকটা প্লেতেই কিন্তু 5টা করে অ্যাক্ট ছিল। সলিলোকি, যেটা মানে এটা অ্যাকচুয়ালি শেক্সপিয়ারের প্লেগুলোতে অনেক বেশি কমন ছিল, যেখানে সলিলোকি হচ্ছে একটা স্পিচ যেটা একটা একলা স্টেজের মধ্যে একজন অ্যাক্টর একা একা কথা বলতে থাকে, তার নিজের মনে যেই ফিলিং গুলো আছে বা কথাগুলো আছে সেগুলো নিয়ে সে একা একা স্টেজে কথা বলতে থাকে। দ্যাটস কল্ড সলিলোকি। তার প্লেজ অ্যাকচুয়ালি সাইড একটা খুবই কমন একটা জিনিস যেটা তিনি ইউজ করতেন, সেটা হচ্ছে যে মনে করেন প্লে চলছে,
ঠিক প্লেয়ের মাঝামাঝি একটা ছোট কমেন্ট করবে হয়তো বা একটা ক্যারেক্টার, যেখানে তিনি কমেন্টটা করবে হচ্ছে অডিয়েন্সকে ডিরেক্ট করে। তিনি ওই তার কমেন্টটা অ্যাকচুয়ালি ক্যারেক্টাররা শুনতে পারবে না বা ক্যারেক্টারদেরকে উদ্দেশ্য করে বলে না, এটা তিনি একটু সরে এসে ডিরেক্টলি অডিয়েন্সকে বলে। শেক্সপিয়ারিয়ান সনেটের প্রবর্তক। তিনি তার অনেক সনেট তার ফ্রেন্ড আর্ল অফ সাউথহ্যাম্পটনকে অ্যাকচুয়ালি উৎসর্গ করেছিলেন। তবে 26টি সনেট তথাকথিত কোনো ডার্ক লেডি উদ্দেশ্যে রচিত। এখন পর্যন্ত কিন্তু এই ডার্ক লেডির যে আইডেন্টিটি আছে সেটা নিয়ে আর অনেক ধরনের এজাম্পশনস আছে, অনেক ধরনের ডাউটস আছে, বাট এই যে তার লেখার মধ্যে 26টি সনেট অ্যাকচুয়ালি এরকম একটি ডার্ক লেডিকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। তার সনেট স্টাইল ছিল 3টা কোয়াট্রেন এন্ড একটা কাপলেট, সো 4-4-4-2, সো কোয়াট্রেন এবং লাস্টে গিয়ে তিনি একটা কাপলেট দিতেন, যেটা খুবই কমন ছিল শেক্সপিয়ারের লেখার স্টাইলের জন্য। দ্য রাইম স্কিম অফ হিজ সনেটস ওয়ার AB CD EF GG। সো AB মানে A আর B, মানে ফার্স্ট লাইন থার্ড লাইন রাইম করবে, সেকেন্ড লাইন ফোর্থ লাইন রাইম করবে, এভাবে করে করে তিনি তার সনেট গুলো লিখতেন। শেক্সপিয়ারের বিখ্যাত কিছু কবিতার কথা আমরা এখানে বলেছি, যেমন রেপ অফ লুক্রিস, দ্য লাভার্স কমপ্লেইন্ট, দ্য প্যাশনেট পিলগ্রিম, দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টল। ফিনিক্স একটি মিথোলজিক্যাল ওয়ার্ড, আই থিঙ্ক আপনারা জানেন। ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, শ্যাল আই কম্পেয়ার দিস টু আ সামার্স ডে। তবে অ্যাডোনিস নামে একটি বিখ্যাত এলেজি লিখেছিলেন রোমান্টিক কবি PB শেলি। শেক্সপিয়ারের শেক্সপিয়ার অ্যাকচুয়ালি আমরা যেটা আগেও বলেছি যে ট্র্যাজিক কমেডি একটি নতুন ধরনের প্লে তিনি আবিষ্কার করে থাকেন, যেখানে ট্র্যাজেডি এবং কমেডি দুটোরই এলিমেন্টস পাওয়া যায় থাকে, এটাকে প্রবলেম প্লেও বলা হয়। তার কিছু প্লেয়ের কথা এখানে আছে, যেমন মার্চেন্ট অফ ভেনিস। আমরা বেশি ডিটেলসে যাব না, যেহেতু আমাদের ক্লাসটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। মার্চেন্ট অফ ভেনিস আপনারা পড়ে না থাকলে এখানে কিছু ক্যারেক্টার সম্পর্কে আপনারা জানতে পারেন, অ্যান্টোনিও, বাসানিও, পোর্শা, তাদের কথা। তারপরে শাইলক, হি ওয়াজ আ রিচ মানি লেন্ডার। দ্য মার্চেন্ট অফ ভেনিস এর কিছু বিখ্যাত উক্তি এখানে অ্যাকচুয়ালি আছে। ইট ইজ আ ওয়াইজ ফাদার দ্যাট নোজ হিজ ওন চাইল্ড, all that glitters is not gold, love is blind, in sooth I know not why I am so sad. শেক্সপিয়ারের কিছু হিস্টোরিক প্লেজ আছে, তিনি 3জন রাজাকে নিয়ে 10টি হিস্টোরিক্যাল প্লে লিখেছেন, কিং হেনরি, কিং জন, কিং রিচার্ড। এখানে কিছু কোটস আছে, যেমন uneasy lies the head that wears a crown, যেটা হেনরি 4th আছে। men of few words are the best men, যেটা হেনরি 5th আছে। শেক্সপিয়ারের কিছু ট্র্যাজেডির কথাও এখানে বলা হয়েছে, যেমন হ্যামলেট 1602 সালে লেখা, অফেলিয়া, লেয়ারটেস, হোরেশিও, পোলোনিয়াস। এই প্লেয়ের অ্যাকচুয়ালি সেন্ট্রাল কিছু ক্যারেক্টার্স এখানে, আদার দ্যান হ্যামলেট অফ কোর্স। হ্যামলেট ছিল, হি ওয়াজ দ্য প্রিন্স অফ ডেনমার্ক। দ্য ট্র্যাজেডি অফ হ্যামলেট হচ্ছে এটার পুরো নাম, যেটা অফেন আমরা শর্ট করে অ্যাকচুয়ালি হ্যামলেট বলি। এটা উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন 1559 থেকে 1601 এর মধ্যে। It is Shakespeare's longest play with 30,557 words. It is Denmark'e set করা হয়, and it depicts Prince Hamlet and his revenge against his uncle Claudius, যে হ্যামলেটের বাবাকে থ্রোন সিজ করার জন্য এবং হ্যামলেটের মাকে বিয়ে করার জন্য হ্যামলেটের বাবাকে তার আঙ্কেল খুন করে। সো এই পুরো প্লেটা অ্যাকচুয়ালি তার এই আঙ্কেলের সাথে যে হ্যামলেট রিভেঞ্জ বা প্রতিশোধ নিতে চায়, সেই প্রতিশোধকে সেন্টার করে লেখা। হ্যামলেটের কিছু বিখ্যাত কোটস আছে এখানে, যেমন টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, what a piece of work is a man, how noble in reason, how infinite in faculties, in form and moving, how express and admirable, in action how like an angel, in apprehension how like a god. So এই কোটেশন গুলো কোত্থেকে নেওয়া হচ্ছে আপনাদের জানতে হবে, সো একটু পড়ে নিন। Brevity is the soul of the wit, there is nothing either good or bad, but thinking makes it so. There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in our philosophy. So এটাও হ্যামলেট থেকে নেওয়া। Neither a borrower nor a lender be, for loan of both self and friend. There is divinity that shapes our ends. When sorrows come, they come not in single spies, but in battalions. এরপর আমরা কথা বলছি হলো ম্যাকবেথ নিয়ে। ম্যাকবেথের অফকোর্স ক্যারেক্টার্স গুলো আমরা একটু শর্টলি জেনে নিই কে কে। ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, তিনি ওয়াইফ ছিলেন ম্যাকবেথের।
তাকে সুপার উইচও বলা হয়ে থাকে। কিং ডানকেন, ম্যালকম, ম্যাকডাফ, দ্য থ্রি উইচেস, ব্যাংকো। আর এখানে কিছু তার ফেমাস উক্তিগুলো আছে, যেমন fair is foul, foul is fair, hover through the fog and fill the air, your face is a book when man may read strange matters, look like an innocent flower but be the serpent underneath it. এটা ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ কে বলেছিলেন। Here is still the smell of blood, all the perfumes of Arabia will not sweeten this little hand, যেটা লেডি ম্যাকবেথ বলেছিলেন। Life is but a walking shadow, life is a tale told by an idiot, full of sound and fury signifying nothing. এটা ম্যাকবেথের খুবই বিখ্যাত একটি soliloquy থেকে নেওয়া, এন্ড আপনারা চাইলে কিন্তু এটা গুগল করেও দেখতে পারেন। এখানে আরো খুব ইন্টারেস্টিং কিছু ডায়ালগস আছে। এরপর আমরা কথা বলবো হলো ওথেলোকে নিয়ে। সো অফকোর্স অ্যাজ অলওয়েজ আপনাদের ওথেলোর কিছু ক্যারেক্টার সম্পর্কেও জানতে হবে, যেমন ওথেলো, তিনি অ্যাকচুয়ালি এই প্লেয়ের প্রধান চরিত্র ছিলেন। ডেসডেমোনা তার স্ত্রী, বারবানশিও তার ডেসডেমোনার বাবা, ইয়াগো একজন লিউটেন্যান্ট ছিলেন, এমিলিয়া, ক্যাসিও। এখানে এই পুরো ড্রামাটার অ্যাকচুয়ালি যে থিমটা আছে সেই থিমটা হচ্ছে যে ডাউট করা বা সন্দেহ করার যে ফেটাল কনসিকুয়েন্স গুলো আছে সেই ফেটাল কনসিকুয়েন্স গুলো নিয়ে লেখা। কিং লিয়ারের কথা আপনারা অনেকেই হয়তো শুনেছেন। কিং লিয়ার ছিলেন কিং লিয়ারের মেইন প্রোটাগনিস্ট। গনরেল তার একটি মেয়ে, রিগান তার আরেকটি মেয়ে, আর কর্ডিলিয়া তার ছোট মেয়ে। এডমন্ড কিং লিয়ার, মানে অফকোর্স এডমন্ডো এখানকার কিং লিয়ারের একজন খুব গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার ছিলেন। কিং লিয়ার নাটকের বিখ্যাত কিছু উক্তি নিয়ে আপনাদের জানতে হবে, যেমন আই এম আ ম্যান মোর সিনড এগেইনস্ট দেন সিনিং। কিং লিয়ারের মতে thankless children are sharper than poisonous snakes. My love is richer than my tongue, nothing will come out of nothing. এরপরে আমরা মুভ অন করছি হলো জুলিয়াস সিজারে। He was a ruler of Rome about 2000 years ago. তিনি 46 খ্রিস্টপূর্বাব্দে অ্যাকচুয়ালি রোমের সম্রাট ছিলেন। সিজারের বিশ্বাসঘাতক বিট্রেয়ার বন্ধু ব্রুটাস। সো পুরো স্টোরিটা কিন্তু সবাইকে নিয়েই, মানে সবারই একটা অ্যাক্টিভ রোল থাকে। সেখানে ব্রুটাসও কে ছিল আপনাদেরকে জানতে হবে। সিজারের কিছু বিখ্যাত উক্তি এখানে আছে, যেমন ভেনি ভিডি ভিচি, আই কেম, আই সো আই কনকার্ড, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, বাট দ্য ভ্যালিয়েন্ট নেভার টেস্ট অফ ডেথ বাট অ্যালোন, ব্রুটাস ইউ টু। এরপর আছে হলো রোমিও অ্যান্ড জুলিয়েট, আরেকটি বিখ্যাত প্লে শেক্সপিয়ারের। এখানে মেইন ক্যারেক্টার্স গুলো ছিল রোমিও, জুলিয়েট, মন্টেগো, লেডি মন্টেগো, ক্যাপুলেট, লেডি ক্যাপুলেট, আ ট্র্যাজেডি অফ ইটার্নাল লাভ। সো আ ট্র্যাজেডি অফ ইটার্নাল লাভ কেন বলা হয় এই পুরো প্লেটাকে, কারণ এখন পর্যন্ত কিন্তু রোমিও অ্যান্ড জুলিয়েটের এক্সাম্পল আপনারা অনেক জায়গায় পাবেন। ইনফ্যাক্ট অফকোর্স দ্য প্লে ইটসেলফ এখনো অনেক পড়া হয়, বাট তাদের এক্সাম্পলও কিন্তু অ্যাজ দ্য সিম্বল অফ ইটার্নাল লাভ হিসেবে তাদেরকে অনেক জায়গায় লিটারেচারে ইউজ করা হয়। রোমিও অ্যান্ড জুলিয়েট অ্যাকচুয়ালি এমন দুটো পরিবারের সদস্য ছিল যেগুলো একজন আরেকজনের এনিমি ছিল। সো এখানে আপনারা রোমিও অ্যান্ড জুলিয়েটের গল্প তো মোটামুটি জানেন, যে তারা অ্যাকচুয়ালি অপোজিং কিছু ফ্যামিলি, মানে দুটো ফ্যামিলি ছিল, দুটো ফ্যামিলি, মানে রোমিও অ্যান্ড জুলিয়েটের ফ্যামিলি একজন একজনের এনিমিজ। এরপরে অনেক ধরনের সমস্যা তো তাদের হয়, বাট লাস্টে গিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, যেমন জুলিয়েট অ্যাকচুয়ালি পয়জন পান করে না, বাট রোমিও থিংস যে জুলিয়েট অ্যাকচুয়ালি পয়জন ড্রিঙ্ক করেছিল। সো ওইটা ড্রিঙ্ক করে হি কমিট সুইসাইড, এন্ড দেন জুলিয়েট ওয়েকস আপ, এন্ড দেন শি সিজ যে রোমিও অ্যাকচুয়ালি মারা গিয়েছে। সো তখন সে নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করে ফেলে। সো এরকম অনেক ধরনের ড্রামাটিক্স হয় আর কি পুরো বইটাতে। এরপরে আমাদের কাছে আছে হলো অ্যান্টোনিও অ্যান্ড ক্লিওপ্যাট্রা, যেখানে ক্যারেক্টার্স ছিল অ্যান্টোনিও, ক্লিওপ্যাট্রা। ক্লিওপ্যাট্রা ওয়াজ আ কুইন অফ ইজিপ্ট। সিজার অ্যান্ড ক্লিওপ্যাট্রা ইন্টারেস্টিংলি নামে একটি বিখ্যাত প্লে লিখেছিলেন ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার নামে খ্যাত জর্জ বার্নার্ড শ। এরপর আমাদের কাছে আছে হলো টিটাস অ্যান্ড্রোনিকাস, এটি একটি ট্র্যাজেডি। হি ওয়াজ আ রিনাউন্ড রোমান জেনারেল। টিমন অফ এথেন্স আছে, এটি একটি আনফিনিশড ইনকমপ্লিট প্লে, এটা শেষ করতে পারে নাই শেক্সপিয়ার। এটা শেক্সপিয়ারের 38th প্লে ছিল, তিনি এটি শেষ করার সময় অ্যাকচুয়ালি পাননি।
লাইফ ইজ অ্যান আনসার্টেন ভয়েজ, এটা একটি ফেমাস কোটেশন। এরপরে আমাদের কাছে আছে হলো অ্যাজ ইউ লাইক ইট, যেটার ক্যারেক্টার্স হচ্ছে অলিভার অরল্যান্ডো, ডিউক সিনিয়র, ডিউক ফ্রেডরিক, রোজালিন্ড, সিলিয়া, ফরেস্ট অফ আর্ডেন, চার্লস। এটার থিম ছিল লাভ এট ফার্স্ট সাইট। এই নাটকের কিছু বিখ্যাত উক্তি এখানে অ্যাজ অলওয়েজ আছে, যেমন অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দ্য ফুল ডাজ থিঙ্ক হি ইজ ওয়াইজ বাট দ্য ওয়াইজ ম্যান নোজ হিমসেলফ টু বি আ ফুল, আন্ডার দ্য গ্রিনউড ট্রি, blow, blow thy winter wind, thou art not so unkind as man's ingratitude. এরপরে আছে হলো কমেডি অফ এরার্স, এটি বাংলা অনুবাদ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তি বিলাস নামে, সো এটা আপনাদের জানতে হবে। এরপরে আছে হলো 12th নাইট, যার ক্যারেক্টার্স ছিল অরসিনো, অলিভিয়া, ভায়োলা, সেবাস্টিয়ান। কিছু উক্তি অ্যাজ অলওয়েজ এখানে আছে, যেমন some are born great, some achieve greatness and some have greatness thrust upon them. If music be the food of love, play on. Love sought is good, but given unsought is better. এরপরে আছে হলো দ্য টেমিং অফ দ্য শ্রু, এই নাটকের বাংলা অনুবাদ করেন হচ্ছে মুনির চৌধুরী মুখরা রমণীর বশীকরণ নামে, সেটাও আপনাদের জানতে হবে। এরপরে আছে হলো মিডসামার নাইটস ড্রিম, যেটার ক্যারেক্টার্স হচ্ছে থিসিয়াস, হিপোলিটা, ওবেরু, টাইটেনিয়া, হেলেনা, হার্মিয়া, ডিমেট্রিয়াস, লাইস্যান্ডার, বটম, বাক। এই নাটকের কিছু উক্তি আছে এখানে, as always love looks not with the eyes but with the mind, the course of true love never did run smooth. এরপর আছে দ্য টেম্পেস্ট, যার ক্যারেক্টার্স গুলোর নাম এখানে আছে, যেমন অ্যান্টোনিও, প্রসপেরো, মিরান্ডা, ক্যালিবান, আলোনসো, ফার্ডিনান্ড, সেবাস্টিয়ান। দ্য টেম্পেস্টের অ্যাকচুয়ালি ডিরেক্ট লিটারাল অর্থ হলো আ ভায়োলেন্ট স্টর্ম, যেখান থেকে টেম্পেস্টুয়াস শব্দটাও এসেছে। এটিকে শেক্সপিয়ারের সোয়ান সং বা লাস্ট ওয়ার্কও বলা হয়েছিল। এরপরে এখানে শেক্সপিয়ারের আরো কিছু প্লেজের কথা আছে, যেমন সিম্বলিন which was a romance, Pericles, Prince of Tyre, The Two Noble Kinsmen, Troilus and Cressida। এখানে আমরা কিছু ফেমাস আরো উক্তি রেখেছি, যেমন দ্য কমন কার্স অফ ম্যানকাইন্ড, ফলি অ্যান্ড ইগনোরেন্স, মাচ ডু অ্যাবাউট নাথিং, লাভস লেবার্স লস্ট। তবে লাভস লেবার্স ওয়ান এবং দ্য হিস্ট্রি অফ কার্ডেনিও নামের দুটি নাটক লেখার পর অ্যাকচুয়ালি শেক্সপিয়ার সেগুলোকে হারিয়ে ফেলেন। এরপরে আমাদের কাছে আরো আছে হলো কিছু ছোট ছোট তথ্য, যে ইউনিভার্সিটি উইথস আমরা কাদেরকে বলতাম, যেমন এলিজাবেথিয়ান পিরিয়ডের একদল ইয়াং ড্রামাটিস্ট এবং প্যাম্ফলেটিয়ারকে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি উইথস বলা হতো। তারা অক্সফোর্ড এবং কেমব্রিজ ইউনিভার্সিটির খুবই মানে ইন্টেলিজেন্ট স্কলার ছিলেন বা উইটি স্টুডেন্টস ছিলেন, হেন্স তাদেরকে ইউনিভার্সিটি উইথস বলা হতো। বিখ্যাত কয়েকজন ইউনিভার্সিটি উইথস সম্পর্কে আপনাদের জানতে হবে, যেমন ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, থমাস ন্যাশ, রবার্ট গ্রিন, জন লাইলি, জর্জ পিল, থমাস লজ। ক্রিস্টোফার মার্লো সম্পর্কে তো আমরা অলরেডি পড়েছি, থমাস কিড সম্পর্কেও পড়েছি। ক্রিস্টোফার মার্লো শেক্সপিয়ারের পরে অ্যাকচুয়ালি শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন। থমাস কিড অক্সফোর্ড এবং কেমব্রিজ ইউনিভার্সিটির ছাত্র না হয়েও অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি উইথসের অন্তর্ভুক্ত ছিলেন, সো এটাও আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য। রবার্ট গ্রিন, ফ্রায়ার বেকন তার বিখ্যাত কমেডি, জর্জ পিল, দ্য ওল্ড ওয়াইফস টেল, ফেমাস ক্রনিকল অফ কিং এডওয়ার্ড ওয়ান, এটাও তার বিখ্যাত একটি কাজ। থমাস ন্যাশ, সামার্স লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্ট, তাকে দ্য গ্রেটেস্ট অফ ইংলিশ এলিজাবেথিয়ান প্যাম্ফলেটিয়ার্সও বলা হতো। জন লাইলি কিং মাইডাস এবং দ্য উমেন ইন দ্য মুনের লেখক, তিনি এই বিখ্যাত দুটি নাটক লিখেছিলেন। দি অ্যানাটমি অফ উইট তার শ্রেষ্ঠ গ্রন্থ। এই নিয়ে আমাদের আজকের ক্লাসটা আমরা শেষ করছি। ক্লাসটা একটু দীর্ঘতম হয়ে গিয়েছিল, কিন্তু আই হোপ যে আমরা আজকে একটা আইডিয়া পেতে পেরেছি যে আমাদের এই যে পিরিয়ডগুলো আছে, যে শেক্সপিয়ারিয়ান পিরিয়ড, রেনেসা পিরিয়ড, এলিজাবেথিয়ান পিরিয়ড, এই পিরিয়ডগুলোতে কি কি হতো, অ্যান্ড বিখ্যাত কিছু লেখক, তাদের কাজ, তাদের উক্তিগুলো সম্পর্কেও ধারণা পেয়েছি। অল দ্য ভেরি বেস্ট।